প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন পর তোমাদের সামনে আবারও হাজির হলাম। এটা তোমাদের এই আমার একাডেমি থেকে সবাইকে স্বাগতম। তো এটা জাস্ট একটা এডুকেশনাল পেজ। এখানে এইচএসসিতে যারা আছো, ডিগ্রি, বিবিএ এবং এমবিএতে পড়াশোনা করছো, তাদের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন সাবজেক্টের লেকচার আপলোড করে ছেড়ে দেওয়া হয়। অনেকেই দেখেছো, ইভেন অনেকে কমেন্ট করেছো। যারা কমেন্ট করেছো এবং শেয়ার করেছো, অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো কমেন্ট করনি এবং শেয়ার করনি, তাদেরকে অনুরোধ জানাবো, তোমরা যদি লেকচারগুলো শুরু থেকে শেষ অবধি দেখতে পারো তাহলে অনেক উপকৃত হবে বলে আমার বিশ্বাস। এরপরেও যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ 01711488315 এই নাম্বারে যদি যোগাযোগ করো, অবশ্যই আমি তোমাদেরকে সেটা সলভ করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তবে আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ অনার্স করবে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং ফিন্যান্স, তাদের বিষয়ে কথা বলবো। তোমরা ইতোমধ্যে জেনেছো যে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন করে তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে অ্যাডমিশন নেবে, কিন্তু প্রথমে দুঃখজনক হলেও সত্য যে তোমাদের পরীক্ষার ডেটটা ছিল মে মাসের 3 তারিখে। তো অনিবার্য কারণবশত সেটাকে চেঞ্জ করে 24শে মেতে নেওয়া হয়েছিল। সেই চেঞ্জ তারিখটাকে আবারও রিচেঞ্জ করে 31 মে শনিবার সকাল 11টা থেকে 12টা অবধি নির্ধারণ করা হয়েছে। তো সেটা যাই হোক, তোমাদের যে একটা প্রস্তুতির বিষয় আছে, বাংলা, ইংরেজি, তারপরে সাধারণ জ্ঞান, অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের উপরে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং এইচএসসিতে যত মার্ক পেয়েছো এবং এসএসসিতে যত মার্ক পেয়েছো তার পার্সেন্টেজ আকারে 200 মার্কের উপর স্কোর করে তোমাদের মেধা নির্ধারণ করা হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে তোমাদের বলতে চাচ্ছি যে তোমরা যদি একটু পড়াশোনার সাথে লেগে থাকো তাহলে অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত যে সাবজেক্ট সেটা অর্জন করতে সক্ষম হবে। আজকে এই নিয়ে তোমাদের 11 নম্বর লেকচারে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, তোমরা একটু পরেই দেখতে পারবে, লেকচার পেজ অ্যাবাউট টানজিবল অ্যান্ড ইনট্যানজিবল অ্যাসেট উইথ ডিপ্রিসিয়েশন। অর্থাৎ তোমরা জানো যে ইন্টারমিডিয়েটে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পড়েছিলে, সেখানে প্রথম পত্রে অধ্যায় 8 ট্যানজিবল অ্যান্ড ইনট্যানজিবল অর্থাৎ দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পত্তি তোমরা পড়ে আসছো, এবং সেখানে ডিপ্রিসিয়েশন কিভাবে চার্জ করা হয়েছিল সেই সংক্রান্ত বিষয়ে আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। তো কেউ যদি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো তাহলে আমার মনে হয় পরীক্ষার জন্য আমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার তোমাদের সাথে ডিসকাস করব, তোমাদের অনেক উপকার হবে বলে আমার বিশ্বাস। তো আমি এখানে এই লেকচার দিব, তোমরা একটু খেয়াল করো, এই লেকচার পেজটা খেয়াল করলে আজকে যে বিষয়গুলো আমি এখানে বর্ণনা করতে যাচ্ছি সেটা একটু খেয়াল করো। যেমন ধরো, এখানে প্রথমে আমরা বলতে চাচ্ছি যে এই অবচয় নির্ধারণে, সবাই দেখতে পাচ্ছ, অবচয় নির্ধারণে কোন পদ্ধতিতে কোন পদ্ধতিতে কোন পদ্ধতিতে ঠিক আছে, প্রথম বছর অবচয়, প্রথম প্রথম বছর প্রথম বছর অবচয় প্রথম বছর অবচয় বেশি হয়, বেশি হয়।
তো এখানে এই চারটা অপশন থাকবে। ধরে নাও কতে আছে পুনর্মূল্যায়ন পদ্ধতি। কি আছে এটা? পুনর্মূল্যায়ন পদ্ধতি। এরপরে আছে উৎপাদনের একক পদ্ধতি। উৎপাদনের একক পদ্ধতি। ঠিক আছে। এরপরে ধরো লেখা আছে সরল রৈখিক পদ্ধতি। গতে আছে সরল রৈখিক পদ্ধতি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ঘতে সর্বশেষ ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ক্রমহ্রাসমান জের পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে চারটা অপশন আছে, পুনর্মূল্যায়ন পদ্ধতি আছে, উৎপাদনের একক পদ্ধতি আছে, সরলরৈখিক পদ্ধতি আছে এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতি আছে। তো এই চারটা অপশনের